এখনও কিন্তু অনেক সময় আছে। যদি গুছিয়ে না রেখেছেন তাহলে চটজলদি গুছিয়ে রাখেন। রমজানে যে কাজগুলো গুছিয়ে রাখলে সময় বেঁচে যাবে আর সময় মতো সব কাজ কমপ্লিট করে নিতে পারবেন, সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যদি এভাবে গুছিয়ে কাজগুলো করে নেন তাহলে কিন্তু যেমন সময়ও বাঁচবে আর ইবাদত বান্দেগিও করতে পারবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমত কিছু আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। আচ্ছা, যেহেতু রমজান মাস, বাচ্চাদের কিন্তু একটু একটু ফ্রেঞ্চ ফ্রাই দিতে পারেন। এখন যেহেতু আলু খুবই কম দাম, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক আলুকে একসাথে ফ্রেঞ্চ ফ্রাই করে রেখে দিতে পারবেন। তো কিভাবে সহজে এই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। প্রথমে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটা হয়। আলুর দুপাশটা কেটে ফেলে দেবেন, তাহলে এভাবে কাটার পরে কিন্তু খুব সুন্দর স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে সবগুলো আলুকে কেটে নিয়েছি। এখন চলুন দেখতে থাকি এটাকে কিভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য তৈরি করব আর ফ্রোজেন করব। প্রথমত একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে একটা বলক তুলে পানিটা ঝরিয়ে নিয়েছি। একেবারে কিন্তু একটা বলক দিয়েছি, কোনো সেদ্ধ করিনি। এখন ঝাঁঝরিতে খুব ভালো করে ছড়িয়ে রেখে একেবারে শুকনো অবস্থায় রাখার জন্য কি করবেন, কিচেন টাওয়াল বা কিচেন টিস্যু আছে, তার মধ্যে কিন্তু এই আলুগুলোকে ছড়িয়ে দেবেন। তারপরে ফ্যান ছেড়ে দেবেন, দেখবেন চটজলদি কিন্তু আলুগুলোর পানি শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু প্রায় 5 মিনিট রাখার ফলেই আমার আলুগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল। কোনো অবস্থাতেই ফ্রোজেন করার সময় ভেজা ভাব যেন না থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন। কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো শুকিয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি কিচেন টাওয়ালটা সরিয়ে, দেখুন একেবারে কিন্তু শুকনো, পানি একটুও নেই। এখন সবগুলোকে একটা ঝাঁঝরিতে তুলে নেব। এখন কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রোজেনের জন্য তৈরি। তো আমি কিভাবে ফ্রোজেন করি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমরা যে ফ্রোজেন পরোটা খাই সেই পলিটা কিন্তু আমি ফেলি না, এভাবে ফ্রোজেনের কাজে লাগিয়ে দিই। আমি প্রথমে একটা বড় কন্টেনারে দিয়ে দিচ্ছি কিছু আলু, তারপরে ওই যে পলিগুলো যে থাকে ফ্রোজেন পরোটার দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দেব কিছু আলু, আবার দিয়ে দেব কিছু পলি। এভাবে যদি ধাপে ধাপে ফ্রেঞ্চ ফ্রাইটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা হয় তাহলে কিন্তু খুব সহজেই এগুলা খুলে আসে, বেশি আটকে বা জমে থাকে না। তাই চেষ্টা করবেন কিছু পলি দিয়ে তারপরে লেয়ার লেয়ার করে রেখে দিতে। চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভেতরেও রেখে দিতে পারেন। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করব আর পুরো রমজান জুড়ে ইফতারে চটজলদি ভেজে নেব। দ্বিতীয়টি, আপনারা বেশ কিছু চিকেনকে যদি এভাবে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন তাহলে যেভাবেই রান্না করুন না কেন চটজলদি হয়ে যাবে। আমি বেশ কিছুটা চিকেনকে রেগুলার কাট করে নিয়েছি। কিছু টক
সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন আর আদা রসুন এখানে একেবারেই অল্প দিয়েছি, কারণ যখন আমরা রান্না করব আর মশলা কষাবো তাতে কিন্তু সব কিছু দিতে হবে। তাই সামান্য একটু দিয়ে এভাবে 10 মিনিট রেখে তারপরে কি করবেন, জিপলক ব্যাগ বা কন্টেনারের ভেতরে ভরে যদি একসাথে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনার রমজানে রান্নাগুলো চটজলদি হয়ে যাবে। ঝটপট বের করেই কিন্তু আপনারা রান্নাটা বসিয়ে দিতে পারেন। যেভাবেই রান্না করেন না কিন্তু এই চিকেনের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে আর আপনার সময়ও বেঁচে যাবে। আশা করি আমার এই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে। এখন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো চিকেনকে জিপলক ব্যাগে রেখে দিয়েছি। এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব রমজান মাসের জন্য। একইভাবে বেশ কিছু গরুর মাংস নিয়েছি, কারণ গরুর মাংস যদি ম্যারিনেশন করে রাখা হয় তাহলে কিন্তু সেটা খুব দ্রুত গলে যায়। তো কি করবেন দেখুন, মাংসটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, সামান্য দিয়েছি আদা রসুন পেস্ট করা, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখানে খুবই কম পরিমাণ দিচ্ছি, আপনারা যখন রান্না করবেন তখন বেশি পরিমাণ দিয়ে নেবেন। মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। নুন কিন্তু দিচ্ছি সামান্য। সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। এই তেলটা দিলে কিন্তু মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর ম্যারিনেশন করে রাখলে তো কথাই নেই। এভাবে ম্যারিনেশন করে রেখে দেবেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে অন্তত 10 মিনিট রেখে এটাকেও একইভাবে জিপলক ব্যাগ অথবা কন্টেনারে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খুশি তখন বের করে চটজলদি বসিয়ে দিতে পারেন। আর এই মাংস কিন্তু আপনি যে কোনো জিনিস দিয়েই রান্না করতে পারেন। চাইলে আলু অথবা ভুনা আপনার টেস্ট বুঝে বসিয়ে দেবেন। দেখলেন তো, এভাবে যদি কাজগুলো করে নেন তাহলে কিন্তু রমজানে যেমন আপনার সময় বেঁচে যাবে তেমনি কাজগুলো ঠিক সময় মতো হয়ে যাবে। আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারবেন। তো আশা করি এভাবে করে আপনার সংসারটাকেও গুছিয়ে নেবেন। আমি একইভাবে ইফতারের জন্য কিছু চিকেনকে ম্যারিনেশন করে রাখবো। অনেক সময় কাবাব অথবা গ্রিল এগুলোও ভাজতে হয়। তো এভাবে যদি ম্যারিনেশন করে আপনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু ইফতারে চটজলদি কাবাব, গ্রিল অথবা চিকেন ফ্রাই যে কোনো জিনিস খুব সহজে করে নিতে পারবেন। তো আমি একইভাবে এতে মরিচ, হলুদ সাথে দিচ্ছি টমেটো পেস্ট, কিছুটা আচার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা কাবাব তৈরি করব তাই আচার, সরিষার তেল, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে একটু রং দিয়ে দিচ্ছি। এতে দেখতে অনেকটাই ভালো লাগে, একেবারে রেস্টুরেন্টের কাবাবের মতো মনে হয়। তো আমি অনেকগুলো চিকেনকে এভাবে করে ম্যারিনেশন করে নিয়েছি। এভাবে ম্যারিনেশন করে নিলে ইফতারের সময় চটজলদি গলেও যাবে, আপনার সময়ও বেঁচে যাবে। এভাবে করে ম্যারিনেশন করে আপনি আধা ঘন্টা বা 15 মিনিট অথবা 10 মিনিট রেখে দেবেন। ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর। এখন এটাকেও একইভাবে জিপলক ব্যাগে আমি ফ্রোজেন করব। এভাবে কিন্তু আপনারা জিপলক ব্যাগ অথবা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। ইফতারের সময় ইফতারের কিছুক্ষণ আগে বের করে কিন্তু এটা দিয়ে আপনার পছন্দ মতো
ইফতার তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলাই হবে না। আশা করি আমার এই মূল্যবান টিপসগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এখন অনেক সময় দেখা যায় একঘেয়েমি চিকেন খেতে খেতে একটু মাছ খেতে ইচ্ছে করে। তো কি করবেন, আগে থেকেই কিছু মাছ এনে খুব ভালো করে প্রথম লবণ আর লেবুর রস দিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন। ধুয়ে পানিটা ঝরিয়ে কিছুটা নুন, হলুদ আর মরিচ দিয়ে মাছটা খুব ভালো করে ম্যারিনেশন করে নেবেন। ম্যারিনেশন করে মাছগুলোকে জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে রাখবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাগ করেও রেখে দিতে পারেন, এতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। এখন আমি সবগুলো মাছকে এভাবে রেখে দিচ্ছি। এই মাছ কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে রান্না করে নিতে পারবেন অথবা ভেজেও খেতে পারবেন। সময় কিন্তু বাঁচিয়ে দিলাম অনেকটাই। আশা করি এভাবে করে রাখবেন। অনেক সময় দেখা যায় একটু একটু সবজি খেতে ইচ্ছে করে, অথবা একঘেয়েমি ভাজা ভুনা খেতে খেতে একটু পরোটা বা রুটি ইফতারে তৈরি করলেন। তো দেখা যায় একটু সবজি খেতে ইচ্ছে করলে সবজি কাটাটা কিন্তু অনেক মুশকিলের কাজ হয়ে যায়, কারণ তখন থাকে সময় খুব কম, আমরা খুব তাড়াহুড়ো করে থাকি। তাই কিছু সবজিকে আগে থেকে কেটে রাখবেন। এভাবে কেটে রাখলে কিন্তু চটজলদি ইফতারের সময় একটা সবজিও করে নিতে পারেন। আমি কিন্তু বিটরুটগুলো আলাদা রেখেছি, কারণ বিটরুট একসাথে রাখলে অনেকটা লাল হয়ে যায়। তাই একটা কন্টেনারে ভরে বিটরুটগুলো আলাদা করে রাখছি। এই সবজি কিন্তু নর্মাল ফ্রিজে অবশ্যই রাখবেন, 15 থেকে 20 দিন কিছুই হবে না। বেশি করে ধনেপাতা নিয়ে নেবেন। ধনেপাতা কাটাকাটি বাছাবাছি কিন্তু খুবই সময় লাগে, অনেক সময় বিরক্তও লাগে, আবার কাজগুলো অনেক কঠিন হয়ে যায়। তো আপনি যদি বেশি করে কাঁচামরিচ আর ধনেপাতাকে রোজার জন্য সংরক্ষণ করেন তাহলে কিন্তু দেখবেন অনেকটা সময় বেঁচে যায়। প্রথমে আমি ধনেপাতাটাকে ধুয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। একেবারে শুকিয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু ধুয়ে ঝাঁঝরিতে রাখবেন। তারপরে দেখবেন একেবারে শুকিয়ে গিয়েছে। এখন কুচি কুচি করে কেটে নেবেন। আমি এই ধনেপাতা আর কাঁচামরিচটাকে দুভাবে সংরক্ষণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেভাবেই করেন না কিন্তু অনেক উপকারে আসবে, আপনারা একটু করেই দেখবেন। প্রথমত কুচি করা ধনেপাতাটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে কিছু পলি দিয়ে তারপরে রেখে দেব ডিপ ফ্রিজে। এই পাতাটা ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি পুরো রমজান জুড়ে খেতে পারবেন, রং কিন্তু একেবারে সবুজই থাকবে। আচ্ছা, এখন কাঁচামরিচটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে বোটা ফেলে পানি ঝরিয়ে নিয়েছি, একেবারে শুকনো অবস্থায় নিতে হবে। কিছুটা কাঁচামরিচকে জিপলক ব্যাগে রেখে দেব। এই জিপলক ব্যাগটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো। কাঁচামরিচগুলো একেবারে পুরো রমজান জুড়ে এরকম তরতাজাই থাকবে। চাইলে কিন্তু এয়ারটাইট কন্টেনারেও রেখে দিতে পারেন। এখন বাকি ধনেপাতা আর কাঁচামরিচটাকে কী করলাম একটু দেখে নিন। বেশ কিছুটা ধনেপাতাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, একেবারে পেস্ট করে নিয়েছি। তো আপনারাও ব্লেন্ড করার সময় পানি দিবেন না, এরকম থাকবে। আর দেখতে সবুজ রাখার জন্য কি করবেন, 1 চা চামচ ভিনেগার দিয়ে দেবেন। এতে যেমন স্বাদ গুণ সম্পূর্ণ, এতে যেমন রং সুন্দর থাকবে আর এর টেস্টও একেবারে নষ্ট হবে না। তাই আশা করি ধনে পাতাগুলোকে এভাবে ব্লেন্ড করে নেবেন। একই সাথে আমি অনেকটা কাঁচামরিচকেও ব্লেন্ড করে নিয়েছি। এই কাঁচামরিচ ব্লেন্ড করাতেও কিন্তু একেবারে মিহি করেছি, অথচ একটুও পানি ব্যবহার করিনি। একেবারে শুকনো শুকনো করে যদি আপনি ব্লেন্ড করেন তাহলে কিন্তু এগুলো অনেক দিন অর্থাৎ পুরো রমজান জুড়ে ভালো থাকবে। অবশ্যই 1 চা চামচ করে কিন্তু ভিনেগার দিয়ে দেবেন। আমি
এই কাঁচামরিচ আর ধনেপাতাটাকে কেন ব্লেন্ড করলাম একটু বলে দিচ্ছি। অনেক সময় ইফতারে আমরা রায়তা তৈরি করি বা একটা না একটা কিছু চাটনির মতো তৈরি করে নেই। তো এগুলো যদি করা থাকে তাহলে কিন্তু ইফতারে খুব চটজলদি করেই আমরা এগুলো তৈরি করে নিতে পারি। আর এই কাচের কন্টেনারে রাখার ফলে কিন্তু এগুলো একটুও নষ্ট হবে না। রাখতে হবে নর্মাল ফ্রিজে। কিছু ডাবলিকে আগে থেকেই সেদ্ধ করে বক্সে করে রেখে দেব, এতে কিন্তু ঝঞ্ঝট একেবারেই কমে যায়। তো আশা করি আপনারাও এভাবে ছোলা আর ডাবলিটাকে একসাথে সেদ্ধ করে নেবেন। কিছু লেবুর রসকে কিন্তু আমি এভাবে আইস বক্সে জমিয়ে নিয়েছি। এতে শরবত তৈরি খুবই সহজ হয়ে যাবে। চাইলে কিন্তু চিনির শিরাটাও তৈরি করে রেখে দিতে পারেন। এভাবে জিপলক ব্যাগে যদি রেখে দেন এই লেবু একেবারে তরতাজা ফ্লেভার থাকবে। একইভাবে আমি কিছু শসা আর বেগুনকেও রেখে দিচ্ছি পুরো রমজানের জন্য। শসা আর বেগুনটাকে ভালো করে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে নেবেন। তারপরে দেখুন কিভাবে টিস্যু বা সংবাদপত্রের কাগজ দিয়ে মুড়ে নেবেন। আর বেগুনটাকে কি করবেন, বেগুনের পচন কিন্তু বোটা থেকেই শুরু হয়, তাই অবশ্যই বোটাটা ফেলে একটু খুব ভালো করে মুছে নেবেন। তারপরে জিপলক ব্যাগে বা পলি ব্যাগে অথবা কন্টেনারে ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটা অন্তত 15 রমজান পর্যন্ত একেবারে ফ্রেশ খেতে পারবেন। বেগুনগুলো কিন্তু পুরো রমজান জুড়েও নষ্ট হবে না, আমি কথা দিচ্ছি। আপনারা রেখেই দেখুন। আশা করি আমার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।